সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আমিও সুস্থ আছি আল্লাহর রহমতে। আমি আবারও তোমাদের এই ভিডিও ক্লাসে ফিরে এলাম। আমরা পড়ছিলাম ইউনিট 10 চ্যাপ্টার 10 এবং সেটার টপিকস কী ছিল? ইউজিং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম স্প্রেডশিট। এর অনেকটাই আমরা পড়ে ফেলেছি। আমরা লাস্টে এটা শেষ ক্লাসে যেটা পড়েছিলাম ডিফারেন্ট টাইপস অফ চার্ট, তার মধ্যে চার্টের সংজ্ঞা পড়া হয়েছিল এবং দুটো চার্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং সেগুলো ব্যবহার, কোন জায়গায় কোন চার্টটা ব্যবহার করা হয়, কী কারণে ব্যবহার করা হয় বা কী জন্য ব্যবহার করা হয়, সেটাও আমি আমার ক্লাসে কিন্তু তোমাদেরকে আলোচনা করেছিলাম। তো এখন আমরা প্রথম চার্টটা কী পড়েছিলাম মনে আছে তোমাদের? সেটা ছিল লাইন চার্ট, তাই না? লাইন চার্ট কী জন্য ইউজ হয়? সেটা হচ্ছে ট্রেন্ড, সাধারণত ট্রেন্ড অ্যানালাইসিস কাজের জন্য এই লাইন চার্টটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। অর্থাৎ তোমরা দেখে থাকবে যে সাধারণত ক্রিকেট ম্যাচ যদি তোমরা দেখে থাকো তাহলে দেখবা যে তারাও এই লাইন চার্টটা ইউজ করে, যে আগামী কয়েক ওভারে বা নেক্সট 10th ওভারে যে দল ব্যাটিং করছে তার স্কোর সেই গতিতে চলতে থাকলে আগামী 10 ওভার পরে তাদের স্কোর রেটটা কত হতে পারে। এটা তোমরা কিন্তু একটু খেয়াল করলে, লক্ষ্য করলেই ক্রিকেট ম্যাচগুলোতে এই লাইন চার্টটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ট্রেন্ড অ্যানালাইসিসের জন্য। আর তারপরে আমরা পড়েছিলাম কলাম চার্ট। কলাম চার্টটা সাধারণত ব্যবহৃত হয় দুটোর ভ্যালু, দুটো জিনিসের মধ্যে কম্প্যারিজন করার জন্য বা অনেকগুলো আইটেমের মধ্যেও কম্প্যারিজনের জন্য সাধারণত কলাম চার্ট ব্যবহার করেছিলাম। তার একটা উদাহরণ আমি গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম যে সাপোজ তোমার একটা কম্পিউটার অ্যাক্সেসরিজ শপ আছে, সেখান থেকে তুমি যদি দেখতে চাও যে কোন আইটেম থেকে তোমার রেভিনিউ ইনকাম অর্থাৎ ইনকামটা বেশি আসতেছে, সেটা যদি তুমি অ্যানালাইসিস করতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু কলাম চার্ট তুমি ইউজ করতে পারো। এইরকম সাধারণত যদি দেখতে চাই যে আমার কোম্পানি, বিশেষ করে কোম্পানিগুলোতে এই চার্টটা সবচেয়ে বেশি ইউজ হয় যে তাদের কোন প্রোডাক্ট থেকে রেভিনিউ আর্নিং বেশি হচ্ছে। হ্যাঁ, এখন দেখো আমরা আজকে নতুন 3টা চার্ট নিয়ে তোমাদের সাথে আমার আলোচনা হবে। চার্টগুলো আমি আস্তে আস্তে পড়াচ্ছি, কারণ তোমাদের অনেকেরই ব্যাকগ্রাউন্ড সায়েন্স না, তারপরেও যাদের সায়েন্স ছিল তাদের অনেকেরই হয়তো স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা হয়তো অনেকেরই ছিল না। অর্থাৎ এই চার্টটা অনেকের কাছে একদম নতুন বিষয়, কাজেই আমি একটু ধীরে ধীরে এগোবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, আরেকটা কথা, তোমাদের এই চার্টের ব্যাপারে যদি বুঝতে কোনো সমস্যা হয়, আমার গত ভিডিও ক্লাস তো তোমরা অলরেডি পেয়ে গেছো, নোটও পেয়ে গেছো। তারপরেও যদি মনে হয় যে আমার এই জায়গায় কোনো আমার প্রবলেম হচ্ছে, আমার বোঝার সমস্যা হচ্ছে, তোমরা সবাই মিলে আমাকে জানাবে যে বিষয়টা নিয়ে তোমাদের কনফিউশন হচ্ছে, তাহলে সেটার আরও একটা সলভ ক্লাস আমি অবশ্যই নিব। আমি চাই আমি যে পড়াগুলো তোমাদেরকে পড়াচ্ছি, ভিডিও ক্লাসে যে ভিডিও ক্লাসগুলো দিচ্ছি, সেখানে যে আলোচনাগুলো হচ্ছে, এগুলো সম্পর্কে তোমাদের একদম ক্লিয়ার কনসেপ্ট এবং স্বচ্ছ ধারণা থাকে। এটাই আমার মূল উদ্দেশ্য। সেখানে যদি আমার 2-3বারও একটা ক্লাস নিতে হয়, প্রয়োজনে আমি সেটাও নিতে রাজি আছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি যখন তোমাদের ক্লাস নিতাম তখন পড়ানোর সময় বারবার আমি কিন্তু বলতাম যে আমাকে তোমরা কেউ যদি একটা টপিক বুঝতে না পারো, আমাকে কোশ্চিন করো, 10 বার কোশ্চিন করো, আমি বিরক্ত হব না। কিন্তু আমি চাই না আমার ক্লাস থেকে একটা স্টুডেন্টও সেই টপিক্সটা না বুঝে বেরোবে। সেম অ্যাজ এই ক্লাসটা কিন্তু ভিডিও ক্লাসও তোমরা ধরে নেবে লাইভ ক্লাসের মতোই। সুতরাং এখানে যা আলোচনা হবে সেটা অত্যন্ত মনোযোগ দিয়ে তোমরা
দেখবে, তার সাথে তো আমি নোট পাঠিয়ে দিই। এরপরেও যদি তোমরা প্রবলেম ফিল করো, আমাদের অনেক অপশানস আছে, হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে। যদি তোমরা মনে করো ভয়েস মেসেজ পাঠাতে পারো, হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো। কাজেই তোমাদের কাছে এই অপশানগুলো রয়েছে এবং এই অপশানগুলো তোমরা নিবা। এটা আমি কিন্তু বারবার বলছি তোমাদেরকে। দেখো, 3 নম্বর যে চার্টটা নিয়ে আজকে আমরা 3টা চার্ট আলোচনা করব। প্রথম যে চার্টটা সেটা হচ্ছে ক্লাস্টার্ড কলাম চার্ট। ক্লাস্টার্ড, এই চার্টটার নাম হচ্ছে ক্লাস্টার্ড কলাম চার্ট। হ্যাঁ, তাহলে আমরা আগে দেখি যে ক্লাস্টার্ড কলাম চার্টটা কী এবং এটা টিপিক্যালি কোন ক্ষেত্রে ইউজ হয়। সেটার পরে আমরা দেখি যে ক্লাস্টার্ড কলাম চার্টগুলো কেমন হয়। ঠিক আছে, তো দেখো এখানে কি বলছে, ক্লাস্টার্ড কলাম চার্ট শোজ ইউ টু কম্পেয়ার আইটেমস ইন এ স্পেসিফিক রেঞ্জ অফ ভ্যালুজ। অর্থাৎ ক্লাস্টার্ড কলাম চার্টটা যেটা করে তোমাকে অ্যালাউ করে, অর্থাৎ তোমাকে করতে সাহায্য করে, কি করে, টু কম্পেয়ার। তুমি যদি কম্পেয়ার করতে চাও কিসের মধ্যে, সেটা হচ্ছে টু এ স্পেসিফিক রেঞ্জ অফ ভ্যালু as well as show the relationship of the individual sub item itself। অর্থাৎ তুমি যদি কিছু ভ্যালুর মধ্যে কম্পেয়ার করতে চাও এবং তাদের মধ্যে রিলেশনটা তুমি দেখাতে চাও, তাহলে সেক্ষেত্রে এই ক্লাস্টার্ড কলাম চার্টটা ব্যবহার হয়। তো এখানে খুব সহজ একটা চার্ট আমি খুঁজে বের করেছি, যেটা যেহেতু তোমার মেডিকেল সায়েন্সে আছো, তো সেরকম একটা চার্ট আমি খুঁজে বের করেছি এবং সেটা আমি এখন ড্র করে দেখাচ্ছি। এটা ড্র করে তোমরা দেখালে তোমাদের জন্য বোঝার সুবিধা হবে। দেখো, সো আমরা এখন ড্র করব বা দেখব ক্লাস্টার্ড কলাম চার্ট কেমন হয়, এখানে ভ্যালুগুলো কেমন হয় এবং এটা দেখতে কেমন হয়। ক্লাস্টার্ড column chart. So an example দেখো, এই ক্লাস্টার কলাম চার্টের একটা এক্সাম্পল আমি এখন তোমাদের সামনে তুলে ধরব। ঠিক আছে, দেখো আমি এখানে ক্লাস্টার কলাম চার্টে আমি এখন দেখাবো। ক্লাস্টার কলাম চার্টের মাধ্যমে আমি দেখাবো ক্যান্সার ইনসিডেন্স বাই আমরা যদি দেখতে চাই, সহজ কথা হচ্ছে আমরা যদি দেখতে চাই যে আমাদের এই ক্যান্সারগুলো বিভিন্ন প্রজাতি, আমাদের বাংলাদেশের কথা যদি ধরি, আমাদের বাংলাদেশে কিন্তু বিভিন্ন প্রজাতির মানুষ আমরা এখানে বসবাস করি। এই বিভিন্ন প্রজাতির বসবাসকারী আমাদের মানুষের মধ্যে যদি আমরা দেখতে চাই যে কোন প্রজাতির মানুষের ক্ষেত্রে এই ক্যান্সারের আক্রান্ত হওয়ার হার কতটা, এবং তার মধ্যে যদি আরেকটা সাব আইটেম আমরা নিয়ে আসি, সেক্ষেত্রে যদি আমরা দেখি যে সেই প্রজাতির পুরুষ না মহিলারা বেশি এই ক্যান্সার রোগ দ্বারা আক্রান্ত হয়,
তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে একটা এরকম ক্লাস্টার্ড কলাম চার্ট কিন্তু ইউজ করতে হবে। এরকম ডাটা অ্যানালিসিস যদি করতে চাই তাহলে আমাদেরকে অপশান হিসেবে বেছে নিতে হবে ক্লাস্টার্ড কলাম চার্ট। সবসময় তুমি মনে রাখবে যে যখনই কোনো চার্ট হবে এইরকম, এটা দিস ইজ এক্স অ্যাক্সিস এবং এটাকে ওয়াই অ্যাক্সিস বলা হয়। হ্যাঁ, এই দুটো অ্যাক্সিস কিন্তু থাকতেই হবে চার্টে। এখন দেখো এখানে সাপোজ এখানে আমি ধরে নিলাম আমাদেরই বাংলাদেশেরই কোনো একটা প্রজাতি, ধরুন সাঁওতাল। সাঁওতাল প্রজাতি, তারপরে ধরো চাকমা, ঠিক আছে, সাঁওতাল, চাকমা, তারপরে ধরো বেদে প্রজাতি, তারপর ধরো মুরং, এই কয়েকটা প্রজাতি আমরা সিলেকশন করলাম। এখন দেখব যে এই প্রজাতির পুরুষ এবং নারীর মধ্যে তোমাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার হারটা কেমন। এটা একটা কাল্পনিক চার্ট তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। সাপোজ আমরা এখানে যেহেতু দুটো আমরা রেঞ্জ বা ভ্যালু নিব, দিস ইজ একটা ভ্যালু ধরে নিলাম মেল এবং আর একটা ভ্যালু ধরে নিলাম ফিমেল। এখন ডাটা, আমাদের যে ডাটাবেস আছে বা আমরা যে ডাটা সংগ্রহ করেছি সার্ভে করে, সেখান থেকে ডাটা বসালে কিন্তু এরকম গ্রাফগুলো এইরকম বার এরকম কলামগুলো ক্রিয়েট হবে। এরকম কলামগুলো কিন্তু ক্রিয়েট হবে যখন আমি ডাটা ইনপুট দেব। ধরো এই সাঁওতাল প্রজাতিতে আমাদের সার্ভেতে আমরা এখানে দুটো লিজেন্ড আছে, একটা আমি কালার করে দিই তোমাদের যেটা সুবিধা। ধরো আমি মেলটাকে এমন করে দিলাম, বুঝতে সুবিধা হবে তোমাদের। দিস ইজ মেল, দিস ইজ ফিমেল। তাহলে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে
মেল হয়তো ক্যান্সার ইনসিডেন্ট ঘটেছে 15 জনের, এখানে 5 জনের। আবার যদি আমরা চাকমাতে দেখি, সেখানে দেখা যাচ্ছে এটা মেল, এটা ফিমেল। এইখানে আমরা সার্ভে রিপোর্ট থেকে পেলাম, এইখানে ইনফেকশন রেট অর্থাৎ ক্যান্সার আক্রান্ত মেলের সংখ্যা 25 জন, নারীর সংখ্যা 3 জন। এই কারণ কি জানো? এই কারণ হচ্ছে যে তোমরা যদি চট্টগ্রাম অঞ্চলে গিয়ে থাকো তো তাহলে দেখে থাকবা যে সেখানে ছেলেদের চেয়ে মেয়েরা কিন্তু পরিশ্রম করে অনেক বেশি, হার্ড ওয়ার্ক করে অনেক বেশি। সেই তুলনায় ছেলেদের পরিশ্রমটা কিন্তু ছেলেরা তত বেশি পরিশ্রম করে না। দিস ইজ মেবি দ্য ওয়ান অফ দ্য রিজন। হ্যাঁ, তারপরে আসছি আমরা বেদে প্রজাতির মধ্যে। এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল। এখন এখানে ঘটনাটা কি ঘটলো দেখো তোমরা, যে মেল এবং ফিমেলে ক্যান্সার ইনসিডেন্স রেট প্রায় কিন্তু কাছাকাছি। তার কারণ এরা যে পরিবেশে থাকে সেই পরিবেশটা কিন্তু খুব একটা স্বাস্থ্যকর পরিবেশে থাকে না। এরা সবসময় দেখা যায় যে নৌকোর মধ্যে থাকে, তারপরে তারা এই যে বিভিন্ন ধরনের সাপ নিয়ে তারা নাড়াচাড়া করে, যার কারণে দেখা যায় অনেক সময় অনেকেই সাপের সর্পদংশনও হয়। তারপরেও তারা অনেকে মেডিকেলি অনেকভাবে বেঁচে যায়, কিন্তু দেখা যাচ্ছে যে পরিবেশটা তাদের, এই পরিবেশটা তাদের জন্য মোটেও হাইজেনিক না। এই জন্য এখানে দেখা যাচ্ছে যে তাদের ক্যান্সার ইনসিডেন্স রেটের হারটা পুরুষ এবং মহিলার ক্ষেত্রে, মেল এবং ফিমেলের ক্ষেত্রে প্রায় একই। তারপরে আমরা আসি এবার মুরং। মুরঙে দেখো এটা আমাদের মেল, এটা ফিমেল। এখানে দেখা গেল যে মুরং প্রজাতির মধ্যে পুরুষের ক্ষেত্রে কেস অফ ক্যান্সার ইনসিডেন্সের রেট হচ্ছে 4 জন এবং ফিমেলদের ক্ষেত্রে 1 জন। এক্ষেত্রে যে জিনিসটা ইম্পর্টেন্ট এখানে ফ্যাক্টর হিসেবে কাজ করছে সেটা হচ্ছে এই মুরং প্রজাতির ছেলে এবং মেয়ে
এরা উভয়ই প্রচণ্ড পরিশ্রমী, এরা অনেক কাজ করে, যার ফলে তাদের বডি ইমিউন পাওয়ার কিন্তু অনেক বেশি। যেহেতু তারা প্রাকৃতিক একটা খুব সুন্দর ভালো পরিবেশে থাকে, আমাদের মতো এত হ্যাজার্ডিয়াস পরিবেশে থাকে না, এই কারণে এই প্রজাতির পুরুষ এবং মহিলারা সাধারণত এই যে আমাদের শহর অঞ্চলের মানুষরা আমরা যে সকল রোগগুলোতে বেশি ভুগি, দেখা যায় এই এই প্রজাতির মানুষগুলো কিন্তু রোগে কম ভোগে, কারণ তারা একটা একদম বিশুদ্ধ ন্যাচারাল পরিবেশে তারা বসবাস করে। তো দিস ইজ দ্য ক্লাস্টার So this is the clustered example of clustered column chart. তোমরা যখন এরকম ডাটা ইনপুট দেখবে এই পাশে রেঞ্জটা সে দিয়ে দিবে, অর্থাৎ আমরা হাইয়েস্ট যে পিকটা পাবো সেই পিক পর্যন্ত সে এখানে রেঞ্জ শো করবে, এবং এখানে 0 থেকে শুরু হবে, এখানে তো 5, 10, 15, 20, হ্যাঁ এইভাবে 25, তারপর আরও উঠে থাকবে 35, এইভাবে উঠে থাকবে। তো এটা হচ্ছে একটা ক্লাস্টার চার্টের, ক্লাস্টার কলাম চার্টের উদাহরণ। নেক্সট যে চার্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে স্ট্যাকড কলাম চার্ট। স্ট্যাকড কলাম চার্ট, এটা খুব ইন্টারেস্টিং একটা চার্ট, তোমরা দেখলে মজা পাবে আমি আশা করি। এবং আমি এখন ভিডিও টিউটোরিয়ালগুলো পাঠাবো, তখন তোমরা নিজেরা যখন তৈরি করবে তোমাদের দেখবে যে কি সুন্দর ডাটা, খালি তোমাদের হাতে ডাটা থাকতে হবে, ডাটা থাকলেই খুব সুন্দর সুন্দর চার্ট। মাইক্রোসফট এক্সেল এই এমন একটা সফটওয়্যার যে যদি তোমার অথেন্টিক ডাটা থাকে, শুদ্ধ ডাটা যদি থাকে, তাহলে খুব সুন্দর চার্ট তৈরি করা যায় এবং সেই সুন্দর চার্টটাকে আবার আমরা রিপ্রেজেন্ট করতে পারি আমাদের অডিয়েন্সকে। সাধারণত রিসার্চাররা কী করে, রিসার্চাররা এইরকম সার্ভে রিপোর্ট থেকে ডাটাটাকে নিয়ে তারা মাইক্রোসফট এক্সেলে সেটাকে ইনপুট দিয়ে তারা তাদের ইচ্ছা মতো সুন্দর চার্ট তৈরি করে সেটাকে তারা অডিয়েন্সের সামনে তাদের যে ডেটাবেস থেকে যে রিপোর্টটা পেয়েছে তখন সেই রিপোর্টটা অডিয়েন্সের কাছে তুলে ধরে। যেমন এই যে আমরা কিছুদিন আগেও কিন্তু প্রতিদিন টিভিতে তোমরা দেখতে না করোনার রিপোর্ট, সেই করোনার রিপোর্টে কিন্তু বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে আবার খুব সুন্দর চার্ট আকারে দেখাতো, তারা আক্রান্তের হার কত, সেখানে বিভিন্ন ক্যাটাগরিতে দেখাতো, এই আক্রান্তের মধ্যে বয়সের একটা সেগমেন্ট করে দেখাতো, হ্যাঁ, এবং কোন অঞ্চলে ইনফেকশনের রেট কত বেশি, সেখানে একটা গ্রাফ চার্ট, কলাম চার্ট দিয়ে তারা অনেক সময় দেখাতো। তো এটা দেখলে সুবিধা হচ্ছে যে এই কলাম চার্ট, আমি এখন একটা এক্সাম্পল হিসেবে যে ক্লাস্টার্ড কলাম চার্ট আমি তোমাদেরকে দেখালাম, এখানে এক নজরে দেখলেই কিন্তু প্রথমে যদি তোমরা হেডিংটা দেখো যে ক্যান্সার ইনসিডেন্স বাই রেস, অর্থাৎ ক্যান্সার ইনসিডেন্সটা কোন রেসের মধ্যে কতটুকু, সেটা তুমি এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে কিন্তু তুমি সহজেই বুঝতে পারছো যে এখানে 7 প্রজাতির মধ্যে কতজন পুরুষ আক্রান্ত, কতজন নারী আক্রান্ত, তারপরে যে প্রজাতিটা আমরা বেছে নিয়েছি এর মধ্যে কতজন পুরুষ আক্রান্ত, কতজন মহিলা আক্রান্ত। সুতরাং এই যে এখান থেকে
আমি যদি এটাকে ডাটাবেজে উপস্থাপন করতাম, একটা ডাটা টেবিল তৈরি করে, তাহলে কিন্তু একজনের বুঝতে একটু সময় বেশি লাগতো। সেক্ষেত্রে এখানে এক নজরেই এটা কিন্তু বোঝা সম্ভব। তো এনিওয়ে, এরপরে আমরা যে চার্টটা নিয়ে আমরা আলোচনা করব আজকে, সেটা হচ্ছে স্ট্যাকড কলাম চার্ট। স্ট্যাকড কলাম চার্ট। তাহলে প্রতিবারের মতো আমরা আগে দেখে নিই যে স্ট্যাক কলাম চার্টটা কী এবং এটা কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। ব্যবহারের ক্ষেত্রটা না জানলে আসলে আমরা কোন ক্ষেত্রে কোন চার্টটা আমরা বেছে নেব আমাদের ডাটাবেস থেকে, সেটা অবশ্যই আমাদেরকে আগে জানতে হবে যে পারফেক্ট আমার ডাটাবেস দিয়ে পারফেক্ট কোন চার্টটা ইউজ করলে সেটা অডিয়েন্সের কাছে অথেন্টিক হবে। তো দেখো নাম্বার ডি। সো ডি হচ্ছে STA stacked কলাম। স্ট্যাক কলাম চার্টটা হচ্ছে কি তোমার, এটা কলাম চার্টের মতোই, কিন্তু একটা কলামের মধ্যেই কিছু ভাগ থাকে। তুমি যে কয়টা এখানে আইটেম নিবা বা যে কয়টা ভ্যালু নিবা, সেই ভ্যালুগুলোই একটা কলামের মধ্যে স্ট্যাক আকারে, স্ট্যাক মানে এটা একটা, এই যে এই জোড়া লাগানো এগুলোকে বলে, এই এই একটা ফরম্যাটকে বলে স্ট্যাকড। হ্যাঁ, এখানে এই কলামে এখানে একটা ভ্যালু শো ভ্যালুর, তুমি যে রেঞ্জ ভ্যালুটা সিলেক্ট করবা, যে আইটেমটা সিলেক্ট করবা, সেটার রেঞ্জ ভ্যালু এটা এখানে তোমার প্রদর্শন করবে, এখানে আর একটা করবে এবং এখানে আর একটা করবে। তো এরকম একটা স্ট্যাক কলাম, এই জাতীয় সাধারণত স্ট্যাক কলামগুলো এই প্রকার হয়ে থাকে। দেখো স্ট্যাক কলাম আমরা একবার দেখে নিই যে স্ট্যাক কলামটা কি এবং এটা কি কাজে ব্যবহৃত হয় বা কোনখানে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, a stack column chart allows us to compare items in a specific range of values, as well as show the relationship of the individual sub items with the whole। অর্থাৎ এই একটা কলামের মধ্যেই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আইটেমের সে ভ্যালুটা শো করবে। আমরা একটা সিম্পল উদাহরণের মাধ্যমে এই স্ট্যাক কলাম চার্টটা আমরা এখন দেখব। আমরা এখন তিনটা আইটেমের মধ্যে কম্পেয়ার করতে চাচ্ছি। সেটা একটা হচ্ছে আইসক্রিম, আরেকটা হচ্ছে চকলেট বার এবং আরেকটা হচ্ছে কোক। এই তিনটার কোন সিজনে বিক্রি অর্থাৎ সেলসটা কেমন হয় সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে এরকম একটা স্ট্যাক চার্ট, আমরা ডাটা দিয়ে যদি একটা স্ট্যাক চার্ট তৈরি করি, তাহলে খুব সহজেই আমরা আমাদের
যাদের অডিয়েন্স আছে তাদেরকে আমরা রিপ্রেজেন্ট করলে তারা সহজেই বুঝবে যে কোন সিজনে কোনটার সেলস ভ্যালু কেমন ছিল এবং টোটাল সেলসটা একটা সিজনে টোটাল সেলসের মধ্যে কোনটার অংশ। অর্থাৎ ধরে নাও ফার্স্টে যদি আমি ধরে নিই যে উইন্টার সিজনে সেখানে আইসক্রিমের সেলটা কেমন ছিল, আমাদের চকলেট বারের সেলটা কেমন ছিল এবং এবং আমাদের কোকের সেল কেমন ছিল। এইখানে ধরো তিনটা আইটেম আমরা নিলাম, এটা ধরো তোমার, আমি এটাকে ট্রিট করলাম আইসক্রিম হিসেবে। এইখানে এটা আইসক্রিম হিসেবে ট্রিট করলাম। আমরা আরেকটা আইটেম নিলাম, সেটা হচ্ছে কি চকলেট বার, তাই না? চকলেট বারটাকে আমরা একটু অন্যরকম দেখি এখানে কালার দিতে পারি কিনা, চেষ্টা করছি আমি। এটাকে আমরা লাল কালার দিলাম। সো এটাকে আমরা ধরে নিলাম আইসক্রিম, এটাকে ধরলাম আমরা চকলেট এবং আরেকটা আইটেম নিব আমরা, সেটা হচ্ছে আমাদের অনেকেরই প্রিয় একটা সফট ড্রিঙ্কস, সেটা হচ্ছে কোক। এটাকে আমরা ধরে নিলাম অ্যাজ এ কোক। এটাকে আমি মার্ক আপ করলাম সবুজ রং দিয়ে। আমার সবুজ রংটা শুকিয়ে গেছে এখানে। এনিওয়ে, আমরা এটাকে আমরা কোক হিসেবে ট্রিট করলাম। সো দিস ইজ আইসক্রিম, রংটা লিখলাম। দিস ইজ চকলেট অ্যান্ড দিস ইজ আমাদের আরেকটা যে আইটেম আমরা নিলাম সেটা কি কোক, তাই না? এখন আমরা দেখব বিভিন্ন সিজনে এদের সেলস রেশিওটা কেমন। এর যে সেলস রেশিও, সেই সেলস রেশিওটা কেমন, কত টাকা এক একটা আইটেম থেকে কত টাকা সেল এসছে। দিস আমরা ধরে নিলাম জিরো থেকে আমরা শুরু করলাম এবং প্রথমটা দিলাম 10,000 টাকা, দেন দিলাম 20,000 টাকা, দেন দিলাম 30,000 টাকা,
তারপর দিলাম 40,000, দেন দিলাম 50,000, and last আমাদের যে সেলস রিপোর্ট এসছে সেখানে দেখা গেছে যে আমাদের সর্বোচ্চ কোন প্রোডাক্ট থেকে হয়তো সেল হয়েছে 60,000 টাকা। এই রেঞ্জটা কিন্তু তোমাকে দিতে হবে না। তুমি যখন ডাটা ইনপুট দিবে, যখন কোকের ডাটা ইনপুট দিবে, আবার এখানে চকলেটের ডাটা ইনপুট, আইসক্রিমের ডাটা ইনপুট দিবে, তারপর চকলেটের ডাটা ইনপুট দিবে এবং লাস্টে কোকের ডাটাটা ইনপুট দিবে, তখন সেই ভ্যালু অনুযায়ী কিন্তু এখানেও ভ্যালুগুলো ক্রিয়েট হবে এবং তুমি সর্বোচ্চ যে ভ্যালুটা ইনপুট দিবা সেই ভ্যালুটা এখানে আস্তে আস্তে ভ্যালুটা কিন্তু বাড়তে থাকবে। এটা অটোমেটেড, এটা তোমার নিজে থেকে এই রেঞ্জটা কিন্তু দিতে হয় না। এখন আমরা দেখি ফার্স্ট একটা সিজন ধরে নিই, সাপোজ আমরা উইন্টার বা শীতকালটাকে প্রথমে ধরলাম। এখানে দেখো যে আমরা যদি দেখি তাহলে দেখা যাবে যে কোকের হয়তো আমাদের কোকের সেলটা হয়েছে সামথিং লাইক দিস, কোক। দেন আমরা আবার যদি ডাটা ইনপুট দিই তাহলে দেখা যাবে হয়তো চকলেট বারের সেলটা হয়েছে এমন, এবং লাস্ট অফ অল আমাদের আরেকটা আইটেম কি আছে, কোক, তাই না? কোকের সেলটা হয়েছে দেখা যাবে এমন। তাহলে এখান থেকে তোমরা কি বুঝতে পারছো যে দেখো যে দেখো প্রথমটাকে আমরা নিয়েছি কোক, দেন চকলেট বার, অ্যান্ড দেন এটা ছিল আমাদের আইসক্রিম। স্বভাবতই উইন্টারে কোকের সেলটা মোটামুটি থাকে, চকলেট বার্স এর সেলটাও মোটামুটি থাকে, কিন্তু আইসক্রিমের সেল কিন্তু ততটা হয় না। তোমার ডেটাবেস অথেন্টিক যদি হয়, যদি সত্যিকার ডেটাবেস হয়, তাহলে এটা কিন্তু সেটাই রিপ্রেজেন্ট করবে। দেখো দিস ইজ দ্য কোক, দিস ইজ দ্য চকলেট বার। চকলেট বারের কালারটা আমি লাল দিয়েছি, আমি লাল দিয়ে দিই এখানে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে চকলেট বার অ্যান্ড আইসক্রিমের আইসক্রিমটাকে যদি আমরা রেড কালার দিই তাহলে দেখো এখানে মোটামুটি কোকের বিক্রি সেলস যদি আমরা দেখতে চাই, এখানে হচ্ছে এটা হচ্ছে সেলস, ঠিক আছে।
তাহলে সেলসের দিকে দেখো গ্রাফের সুবিধা একটাই, দেখো তুমি এক নজরেই কিন্তু একটা বার দেখে একটা সিজনের 3টা আইটেমের সেলসের ট্রেন্ডটা তুমি কিন্তু বুঝে ফেললা, যে এখানে কোকের সেলটা কতটুকু হয়েছে, চকলেট বারের সেলটা কতটুকু হয়েছে এবং আইসক্রিমের সেলটা কতটুকু হয়েছে। এটাই এই যে একটা স্ট্যাক আকারে দেখিয়েছে এখানে, এটাকে বলে স্ট্যাক কলাম বার। দিস ইজ দ্য স্ট্যাক কলাম বার। আমি যদি আরও কয়েকটা সিজন দেখাই তাহলে তোমাদের দেখো কনসেপ্টটা আরও একটু ক্লিয়ার করি। আমরা এটাকে উইন্টার, শীতের দিনে দেখেছি। এখন ঠিক যদি আমরা আবার সামার সিজনে চলে যাই তাহলে দেখো কি ঘটে এখানে, তাই দেখো তুমি এবার। সামার সিজনে গিয়ে কোকের সেল বেড়ে দাঁড়িয়েছে নিয়ার অ্যাবাউট 25-এর কাছে, এই রেঞ্জটায় বরাবর। তারপর আমাদের চকলেট বারের সেলটা আবার দেখো এখানে মজার ব্যাপার, চকলেট বারের সেলটা কিন্তু খুব একটা ফল করেনি, মোটামুটি থেকেছে, যেহেতু এটা একটা এমন একটা পণ্য বা এটা একটা এমন একটা পণ্য যেটা আমরা সবাই খুব খেতে পছন্দ করি। আর পিকে গেছে দেখো আর একটা সেলস বেড়েছে, সেটা হচ্ছে আইসক্রিমের সেল। স্বভাবতই গরম হলে আমরা কি করি, হ্যাঁ যেটা আমরা সবাই করি সেটা হচ্ছে গরমে আমাদের আইসক্রিম খাওয়াটা বেড়ে যায়, তাই না? তখন আমরা সবাই খুব মজা করে আইসক্রিম খাই। সেটাই দেখো ট্রু সত্যিকারের ডাটা দিয়ে যদি তুমি ডেটা অ্যানালাইসিস করো তাহলে ঠিক সত্যিকারের চিত্রগুলো তুমি কিন্তু এখানে পাবে। দেখো এখানে যেটা ঘটেছে সেটা হচ্ছে আমাদের উইন্টারে কোকের সেল কিন্তু নিয়ার অ্যাবাউট 15,000 ছিল, সেটা আমাদের গরমের সময় গ্রীষ্মে গিয়ে সেটা দাঁড়িয়েছে প্রায় 15,000, নিয়ার অ্যাবাউট 15,000, তাই না? আর এটা হোলসেল পুরো সেলটা কত হয়েছে দেখো, আমি যদি এখান থেকে তোমাকে দেখাই তাহলে এটা হচ্ছে, আমরা যদি 15, 25, অর্থাৎ উইন্টারে আমাদের আইসক্রিমের সেলটা ছিল মাত্র নিয়ার অ্যাবাউট 5,000 টাকা, সেইখান থেকে আমাদের সামারের সেল কত হচ্ছে দেখো 35, ইট ইজ নিয়ার অ্যাবাউট 35,000 to 60, দ্যাট মিনস নিয়ার অ্যাবাউট কত গুণ বেশি, দেখেছো কত গুণ বেড়ে গিয়েছে সেল আমাদের এই আইসক্রিমের। এই স্ট্যাক চার্টের এই একটা মজা যে তুমি যদি 3টা আইটেমের কম্প্যারিজন দেখতে চাও সিজন ওয়াইজ, বা তুমি এটা আরও অন্যান্য আইটেম দিয়েও তুমি যদি দেখতে চাও, সেটা হতে পারে যদি তোমার মেডিকেল সায়েন্সে যদি হতে পারে যে কোন মেডিসিনটা কোন সিজনে সবচেয়ে বেশি ইউজ হয় বা সেল হয়, সেক্ষেত্রে সেখানেও কিন্তু একটা প্যাটার্ন রয়েছে, তাই না? প্যাটার্নটা রয়েছে কেমন, যখন খুব বেশি শীত পড়ে তখন দেখা যায় যে কিছু কিছু ওষুধের সেল ট্রিমেন্ডাসলি বেড়ে যায়, কিছু কিছু ওষুধের মধ্যে আবার মিক্সড আছে, ধরো এর মধ্যে অ্যান্টিবায়োটিক আছে, তারপরে নর্মাল ফিভারের জন্য যে ড্রাগগুলো ইউজ করা হয় সেগুলো আছে। তো এমন যদি একটা আমরা স্ট্যাক কলাম চার্ট আমাদের
আমরা মেডিসিন দিয়ে তৈরি করতে চাই, তো সেটাও কিন্তু সম্ভব। খুব সুন্দর একটা চার্ট কিন্তু সেখানে তৈরি করা সম্ভব। তো এর জন্য প্রয়োজন হবে, সেটা হবে তোমার ডেটা। তোমার কাছে যদি ডেটা থাকে তাহলে তুমিও তোমার রিলেটিভ যে সাবজেক্ট, তোমরা যেহেতু নার্সিং সায়েন্সে আছো, নার্সিং সায়েন্সের রিলেটিভ সাবজেক্ট দিয়ে তোমরা এরকম একটা সুন্দর স্ট্যাক কলাম চার্ট তৈরি করতে পারো। সেটা মেডিসিন দিয়েও হতে পারে, আবার ডিজিজ দিয়েও হতে পারে, যে উইন্টার, সামার, অটাম, হ্যাঁ, এই 3-4টা সিজনে কোন কোন ডিজিজগুলো কী হারে হয় সেটাও কিন্তু এরকম একটা স্ট্যাক কলাম চার্টের মাধ্যমে আমরা খুব সহজেই দেখতে পারি। আমি আশা করছি যে তোমরা হয়তো বুঝতে পেরেছ। আর না বুঝে থাকলে অবশ্যই আমি আবারও বললাম, আমাকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে তোমরা জানাবে। তবে আমার আরেকটা প্ল্যান আছে, আমার নোটেরই আমি একটা অনস্ক্রিন ভিডিও তোমাদেরকে করে পাঠাবো, যেখানে এই জিনিসগুলোই আবার আমি আরও যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়, সেটার একটা ভিডিও তোমরা পাবে ইনশাল্লাহ। এখন আমরা নেক্সট যে চার্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাই চার্ট। পাই চার্ট যারা স্ট্যাটিস্টিক্স ছিল যাদের ইন্টারে, তারা এই পাই চার্টটা খুব বেশি শুনে থাকবে, এবং এটা খুব জনপ্রিয় একটা চার্ট। কেননা এটা এক নজরে অনেক ডেটাকে নিয়ে সেটাকে যদি কম্পাইল করা যায়, সাধারণত তার এক নজরে বোঝা যায় যে কোন আইটেমের পার্সেন্টেজ এখানে কতটুকু। সেরকম একটা পাই চার্ট নিয়ে তোমাদের সাথে আজকে আমি কথা বলবো, এবং আমি ড্র করে দেখাবো যে পাই চার্ট থেকে আমরা কীভাবে সহজে আমরা বুঝতে পারি বা ডেটা অ্যানালাইসিস করতে পারি। তো আমরা আগে দেখে নিই যে পাই চার্টটা কী জিনিস, এবং এটা কি সাধারণত কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। তো দেখো, যেটা এখানে আমি বলার চেষ্টা করেছি, অ্যানাদার ফ্রিকুয়েন্টলি ইউজ চার্ট ইজ দ্য পাই চার্ট। এই পাই চার্টটা কিন্তু খুব বেশি ইউজ হয়, খুব ফ্রিকুয়েন্টলি ইউজ হয়। A pie chart represents the distribution or proportion of each data item over a total value, অর্থাৎ অনেকগুলো আইটেমের ভ্যালু, টোটাল ভ্যালুটাকে এই পাই চার্ট একটার মধ্যেই সে রিপ্রেজেন্ট করে। A pie chart is most effective when plotting no more than 3 categories of data. হ্যাঁ, এক্ষেত্রে পাই চার্টের একটা সবচেয়ে ভালো হয়, পাই চার্টে খুব বেশি পরিমাণে আইটেম যদি তুমি ইউজ করো তাহলে পাই চার্টটা দেখতে কিন্তু খুব একটা ভালো হয় না। সুতরাং তুমি যদি 3 থেকে 4টা ডাটা নিয়ে পাই চার্ট করো, সেক্ষেত্রে সেই চার্টটা কিন্তু দেখতে ভালো লাগবে, এবং অডিয়েন্সরা সেই চার্ট থেকে খুব সহজে বুঝতে পারবে যে সেখানে তাদের তুমি কি দেখাতে চেয়েছো, বা তোমার রেজাল্টটা তুমি কি পেয়েছো। ডাটা তোমার যে সার্ভে ডাটা, সেই সার্ভে ডাটা থেকে তুমি তোমার রেজাল্টটা খুব সহজেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে বা চার্টের পেপার প্রেজেন্টেশনের মাধ্যমে তুমি তোমার অডিয়েন্সকে খুব সহজেই বোঝানো সম্ভব এই পাই চার্ট ব্যবহার করে। তো এখন আমরা আসলে একটা পাই চার্ট আমরা ড্র করি এবং দেখি এর ব্যবহার দেখি, এবং দেখো যে কীভাবে খুব সহজেই একটা পাই চার্ট ইউজ করে আমরা আমাদের অডিয়েন্সকে খুব সহজেই আমরা বোঝাতে পারি আমাদের সার্ভে রিপোর্টটা। তোমরা পাই শব্দটার মিনিং হচ্ছে অনেকটা গোলাকৃতি। হ্যাঁ,
এই চার্টটা সাধারণত গোল হয়, গোলাকার হয়, বৃত্তাকার হয় যেটাকে বলা হয়। তো দেখো আমি একটা পাই চার্ট ড্র করার চেষ্টা করছি এখানে। সো আমি একটা বৃত্ত আঁকতে হবে প্রথমে আমাকে। যাই হোক, I'm not so much expert in drawing যার কারণে বৃত্তটা গোলাকার করতে আমার একটু কষ্টই হচ্ছে, তবু আমি চেষ্টা করছি যতটা পারা যায়। যদিও আমি বৃত্তাকার মনে হচ্ছে হয়নি, তাহলে এটাকে আমরা ধরে নিই যে একটা বৃত্তই ধরে নিই, ঠিক আছে। এই হচ্ছে আমাদের পাই চার্টের একটা ডায়াগ্রাম। এখানে দেখো আমরা একটা সার্ভে করলাম, যে সেটা হচ্ছে যে কোনো একটা বাসস্থান বা কোনো একটা ফুড নিয়ে একটা হ্যাবিটেট অর একটা যে কোনো একটা খাওয়ার নিয়ে আমরা একটা সার্ভে করলাম। সেই সার্ভে ডাটাতে আমাদেরকে পাওয়া গেল, দেখো যে তুমি যখন ডাটা ইনপুট দিবা সার্ভে এই পাই চার্টে, সেখানে কিন্তু অনেকগুলো অপশন আসবে। পাই চার্টে আবার অনেক অপশন আছে, 3D অপশন আছে, 2D আছে, নর্মাল পাই চার্ট আছে। তো সেখান থেকে সাধারণত এখন যেগুলো বেশি ব্যবহৃত হয়, 3D চার্টগুলো যেহেতু দেখতে একটু সুন্দর লাগে, সবার কাছে একটু আকর্ষণীয়, সাধারণত 3D চার্ট সাধারণত বেশি ব্যবহৃত হয়। সেরকম একটা 3D চার্টের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আমি যদিও বোর্ডে আমাকে 3D করা সম্ভব না, আমি তোমাদের কাছে যে নোটটা পাঠাবো সেটাতে তোমরা দেখবে যে চিত্রটা আছে সেটাতে কিন্তু 3D একটা ইমেজ এখানে তুমি পাবা। পাই চার্টটাতে যেটা হয়, পুরো 100টা ভাগ হয়ে যায়, অর্থাৎ তুমি যে ভ্যালুটা দিবা সেটাকে টোটাল 100 হিসেবে কাউন্ট করে সেটাকে ভাগ করে নেবে। দেখো এখানে কি বলছে, এবং পাই চার্টের একটা মজা হচ্ছে যে এখানে তুমি পার্সেন্টেজ পাবা। এখানে দেখাচ্ছে এই হ্যাবিটেট বা ফুড যেটা একটাই ধরো নিয়ে যদি আমরা সার্ভে করি, সেখানে দেখা যাচ্ছে যে 15% মানুষের জন্য এই বাসস্থান বা এই খাদ্যটা হচ্ছে আনহেলদি। অর্থাৎ 15 জন, এই যা আমরা যে যতজন সার্ভে করেছি, যতগুলো মানুষকে আমরা সার্ভে করেছি, হয়তো সেখানে 100, 150, 200, 300 হতে পারে। তার মধ্যে 50%-এর ক্ষেত্রে আমরা ডাটা ইনপুট পর দেখা গেছে যে 15%-এর ক্ষেত্রে সেই বাসস্থান বা খাবারটা হচ্ছে আনহেলদি। তারপরে দেখো 28%, আমি একটা লাল দেওয়ার চেষ্টা করছি, দেখি এখানে বোঝা যাচ্ছে কিনা। ইটস বেটার ব্ল্যাকটা ইউজ করলে তোমরা বেশি ভালো বুঝবে। %28-এর ক্ষেত্রে দেখা গেছে যে unhealthy for
সেনসিটিভ গ্রুপস, অর্থাৎ এখানে 28% এই বাসস্থান বা এই খাদ্যটা, এই আমরা যতজন সার্ভে করেছি তার মধ্যে 28%-এর ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা হচ্ছে এদের ক্ষেত্রে আনহেলদি হয়েছে। কাদের ক্ষেত্রে? আমি যে 300 মানুষকে সার্ভে করেছি তার মধ্যে যারা সেনসিটিভ গ্রুপ ছিল তাদের ক্ষেত্রে সেই সেনসিটিভ গ্রুপগুলো ছিল, তাদের কাছে এই বাসস্থান বা এই খাবারটা ছিল আনহেলদি এবং সেটার পার্সেন্টেজ হচ্ছে 28%। আবারও বলি তোমাদেরকে, যদি এটা আমি আবারও রিপিট করছি, দেখো যে আমরা যে 300 বা 400 মানুষকে নিয়ে সার্ভে করেছি তাদের ক্ষেত্রে এই বাসস্থান বা খাওয়ার যে কোনো দুইটা একটা আমরা ধরে নিলাম, এক্ষেত্রে দেখা গেছে যে সেই 300 বা 400 মানুষের ক্ষেত্রে যারা সেনসিটিভ গ্রুপ ছিল তাদের ক্ষেত্রে এই বাসস্থান বা খাওয়ারটা কতজনের ক্ষেত্রে হচ্ছে 28%-এর ক্ষেত্রে এটা হচ্ছে আনহেলদি। ওই 300-400 জন যে ছিল তার মধ্যে যারা সেনসিটিভ গ্রুপ ছিল সেই সেনসিটিভ গ্রুপের 28% হচ্ছে তাদের আনহেলদি। আর 57% হচ্ছে মডারেট। তাহলে হলো কি, দেখো 70 আমাদের 300-400 লোকের মধ্যে যে আমরা সার্ভেটা করলাম কোনো একটা বাসস্থান বা কোনো একটা খাবার নিয়ে, হ্যাঁ, সাপোজ এখানে আমি হ্যাবিটেটটা বাদ দিলাম, আমি ফুডটাকেই আমি কনসিডার করলাম। এই ফুডটা হলো কি 300 মানুষের মধ্যে 57% মানুষের ক্ষেত্রে দেখা গেল মডারেট। মডারেট মানে এদের ক্ষেত্রে যে খুব হেলদি সেটাও না, আবার আনহেলদি সেটাও না, অর্থাৎ এরা এই ফুডটাকে ইনটেক করতে পারে, খুব একটা প্রবলেম হয় না। আর এর মধ্যে দেখো 15% আছে যাদের কাছে এই খাদ্যটা হচ্ছে আনহেলদি, অর্থাৎ এটা খেলে তারা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আরটা এখানে দেখাচ্ছে কি সেই 300-400 জন লোকের মধ্যে যারা একটু ইমিউন পাওয়ার কম বা যাদের একটু বডি সেন্সিটিভিটি একটু বেশি, সেই গ্রুপগুলোর ক্ষেত্রে এই খাবারটা আনহেলদি, সেটার পার্সেন্টেজ কত? 28%। এখন একটা মজার ব্যাপার দেখো যে তুমি যদি 57, 15 আর 28 যোগ করো তাহলে কিন্তু টোটালে মিলে দেখবে যে 100 হয়ে গেছে। তাহলে টোটাল 100-এর মধ্যে পাই চার্ট যেটা করে টোটাল ভ্যালুটাকে, অর্থাৎ যে ডাটা যতগুলো ডাটা ইনপুট দাও সেই সমস্ত ডাটাটাকে সে 100-এর মধ্যে সে আবার ভাগ করে দেয়। সেখানে যে তুমি যে রেঞ্জগুলো দিচ্ছ, যে ডাটাবেসটা এমন যে তুমি একটা কলামে দিচ্ছ মডারেট, আর একটা কলামে দিচ্ছ আনহেলদি, সেনসিটিভ গ্রুপস, আর আরেকটাতে দিচ্ছ তুমি আনহেলদি। যখন এই তিনটে রোতে তুমি এই ডাটাগুলো ইনপুট দিবে এবং তখন যদি তুমি এরকম একটা পাই চার্ট সিলেক্ট করো, ঠিক এইরকম একটা পাই চার্ট তুমি পাবা। এই সবগুলো এখানে যে যতগুলো ডাটা তুমি ইনপুট দিয়েছো প্রত্যেকটা ডাটা মিলে সবগুলোকে সে 100 ধরে নিয়েছে। এই 100-এর মধ্যে সে তোমাকে ভাগ করে দিয়েছে যে এর মধ্যে মডারেট কত পার্সেন্ট, আমাদের আনহেলদি কত পার্সেন্ট, এবং এর মধ্যে 300-400 যে লোক রয়েছে সেই লোকের মধ্যে সেন্সিটিভ গ্রুপের ক্ষেত্রে আনহেলদি কত পার্সেন্ট ছিল।
এইটা হচ্ছে পাই চার্ট। এই পাই চার্টের দ্বারা দেখো তুমি এক নজরে কিন্তু তুমি এই যে ফুডটা তুমি যে সার্ভে করেছো এই ফুড নিয়ে, সেই ফুডের তুমি অডিয়েন্সের কাছে দেখাতে পারছো যে সেই ফুডটা কত পার্সেন্ট পিপুলের জন্য মডারেট, কত পার্সেন্ট পিপুলের জন্য আনহেলদি, এবং কত পার্সেন্ট পিপুলের ক্ষেত্রে, পিপুলের গ্রুপের ক্ষেত্রে যারা একটু সেন্সিটিভ তাদের কাছে সেই সেন্সিটিভ গ্রুপের কত পার্সেন্ট আনহেলদি। সো এরকম একটা চার্ট যদি তোমরা অডিয়েন্সের কাছে তোমার রিসার্চ পেপারের যদি তোমার ডাটাগুলোকে ইউজ করে কোনো একটা চার্ট তুমি রিপ্রেজেন্ট করো, তাহলে যারা অডিয়েন্স থাকবে তারা কিন্তু বুঝতে খুব একটা তাদের অসুবিধা হবে না। তো এটা হচ্ছে পাই চার্টে মানে বিশেষ একটা বৈশিষ্ট্য আমি বলবো। তো আমরা আজকে এই তিনটাই চার্টে আমাদের আজকে থাক। সামনে আমরা বাকি যে আরও চার্টগুলো আছে চার্টগুলো দিয়ে আমি আলোচনা করব। যেহেতু আমি আবারও বলছি, যেহেতু তোমরা বিভিন্ন ডিসিপ্লিন থেকে এসছো, হ্যাঁ, কেউ হয়তো কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসছো, কেউ হয়তো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসছো, হ্যাঁ, কেউ হয়তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসছো, কিন্তু তোমাদের স্ট্যাটিস্টিক্স হয়তো ছিল না, যার কারণে এই চার্টটা বুঝতে হলে কিন্তু স্ট্যাটিস্টিক্সটা যাদের আছে বা যাদের ছিল তারা যত সহজে বুঝবে, ঠিক তত সহজে এই সাবজেক্টটা যাদের ছিল না তাদের বোঝাটা একটু কঠিন। তবে আমি বলবো যে একদম যে বুঝবে তা না, তোমরা যদি একটু চেষ্টা করো এবং আমাকে ফলো করো তাহলে এটা বুঝতে খুব একটা অসুবিধা তোমাদের হবে না, এবং সেই জন্যই আমি সেভাবে প্রতিটা ক্লাস নিব এবং চার্টগুলো আমি তোমাদেরকে আস্তে আস্তে শেখাবো। তো আশা করি তোমরা সবাই, আমি আবারও অনুরোধ করছি তোমরা সবাই ভিডিও ক্লাসটা ভালো করে দেখবে, এবং আমি যে নোটটা পাঠাবো সেই নোটটা ভালো করে দেখবে। ক্লিয়ারটা কনসেপ্ট যদি না হয় আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, সেগুলোর মাধ্যমে আমাকে জানাবা যে এই যে চার্ট পড়াচ্ছি এই চার্টটার মধ্যে তোমাদের কাছে কোনটা নিয়ে বেশি প্রবলেম হচ্ছে, কোনটা বুঝতে তোমাদের সমস্যা হচ্ছে, তাহলে আমি আবারও রিপিট করব। তো আজকে এ পর্যন্তই। হ্যাঁ, সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, এই কামনায় আজকে আমার এই ক্লাসটা আমি শেষ করছি। আল্লাহ হাফেজ এবং ভালো থেকো তোমরা সবাই। খোদা।